রহমানুর রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপার আরেকটি ক্লাসে। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব। আশা করি এই প্যাসেজটা তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিবে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা এখানে রয়েছো তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্যাসেজটি। সো এটা হচ্ছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট। তো অ্যাডোলেসেন্স অধ্যায়টা বা লেসনগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। সো আমরা এই প্যাসেজটা খুব ভালোভাবে পড়ার এবং জানার চেষ্টা করব, যাতে করে আমাদের যে কোয়েশ্চেনই হোক না কেন আমরা যেন আনসার করতে পারি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই একটু মনোযোগ দিব আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটিতে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমরা আসলে শেষ করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের অ্যাডোলেসেন্স কনস্টিটিউট মানে হলো তোমাদের অ্যাডোলেসেন্স যে ইউনিট রয়েছে এই ইউনিটের লেসন দেখো, অ্যাডোলেসেন্স ইউনিট ওইখানে পেয়ে যাবা। সো এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হলো সেটা হলো আমাদের পুরো প্যাসেজটাকে বুঝতে হবে। পুরো প্যাসেজটা বুঝে সেখানে যেই আনকমন ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ড মিনিংটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওয়ার্ড মিনিংটা জানলে তোমার এমসিকিউ তো কাজে লাগবে, তোমার যখন তুমি আনসারিং কোয়েশ্চেন মানে তুমি যখন আনসার লিখতে যাবা সেগুলো তোমার কাজে লাগবে। আবার এমসিকিউর পরে তুমি যখন আনসার লেখার ক্ষেত্রে মেইন ওয়ার্ডের সিনোনিম যদি জানো, তাহলে দেখা যাচ্ছে যে তুমি একই লাইন লিখলা, মানে প্যাসেজ থেকে হুবহু লিখলা, বাট সিনোনিমের মাধ্যমে যদি লিখো তাহলে টিচার বুঝবে যে না, তুমি একবারে হুবহু লাইনটা লিখো নাই, তুমি একটু চেঞ্জ করেছো। ওকে, সো আসো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা, এবং আমি আজকে তোমাদের আনসারিং কোয়েশ্চেনের পরে ফ্লো চার্ট, সামারি এগুলো তোমাদেরকে দেখাবো। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো আমাদের কোন প্যাসেজটা আজকে আমরা পড়তে যাচ্ছি। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এখানে আমরা যদি দেখি প্রথমে আছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে কি? কিশোর কিশোরী। অ্যাডোলেসেন্স অর্থ কি? কিশোর কিশোরী। অ্যাডোলেসেন্স অর্থ কি? কিশোর কিশোরী। সো আমি তোমাদেরকে যদি দেখাই, অ্যাডোলেসেন্স অর্থ হচ্ছে কিশোর কিশোরী, মানে যেটা সিনোনিম হচ্ছে টিনেজার্স, ইয়ুথস, আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাডাল্টস, এল্ডারলি। তো খেয়াল করে দেখো, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে কিশোর কিশোরী। কনস্টিটিউট হচ্ছে ভার্ব। এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাডোলেসেন্স বা নাউন হচ্ছে কি? প্লুরাল নাউন হচ্ছে অ্যাডোলেসেন্স, আর কনস্টিটিউট হচ্ছে কি? ভার্ব। কনস্টিটিউট অর্থ হচ্ছে গঠন করা। তার মানে খেয়াল করে দেখো যে কিশোর কিশোরীরা গঠন করে, কি গঠন করে? আ নেশনস কোর রিসোর্স। খেয়াল করে দেখো, আমরা বলি না রহিম স্পেন, করিম স্পেন, ঠিক আছে? এই যে রহিমস, করিমস, জলিলস, আব্বাস, এই যে এখানে দেখো অ্যাপোস্ট্রোপিয়াস। অ্যাপোস্ট্রোপিয়াস মানে হচ্ছে নেশন, মানে হচ্ছে জাতি, আর নেশনস মানে হচ্ছে জাতির, ঠিক আছে? নেশনস মানে হচ্ছে কি? জাতির। তাহলে দেখো অ্যাডোলেসেন্টস কিশোর কিশোরীরা কনস্টিটিউট গঠন করে নেশনস কোর রিসোর্স। কোর হচ্ছে মূল, কোর হচ্ছে কি? মূল। আর রিসোর্স হচ্ছে সম্পদ। তাহলে খেয়াল করে দেখো কি বলা আছে, যে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট, কিশোর কিশোরীরা গঠন করে, কি গঠন করে? তারা গঠন করে হচ্ছে আ নেশনস কোর রিসোর্স। তারা একটি জাতির, এখানে দেখো একটি, নেশনস মানে জাতির, একটি জাতির কোর, কোর হচ্ছে মূল, রিসোর্স হচ্ছে সম্পদ। এবার দেখো ফর, জন্যে, ন্যাশনাল, ন্যাশনাল হচ্ছে জাতীয়, দেখো এখানে বলছে নেশনস মানে জাতির, আর এখানে হচ্ছে ন্যাশনাল, ন্যাশনাল হচ্ছে কি? জাতীয়। রিনিউয়াল, রিনিউয়াল হচ্ছে পুনর্গঠন, পুনর্গঠন, পুনর্গঠন। অ্যান্ড গ্রোথ, গ্রোথ হচ্ছে প্রবৃদ্ধি বা হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে? সো খেয়াল করে দেখো ভাই আপুরা, এইখানে যে জিনিসটা বলা আছে যে কিশোর কিশোরীরা, এই যে তোমরা কিশোর কিশোরী রয়েছ, সো কনস্টিটিউট গঠন করো, কি গঠন করো? আর নেশনস কোর রিসোর্স, একটি জাতির মূল সম্পদ। ফর, কিসের জন্য? ন্যাশনাল, জাতীয়। রিনিউয়াল মানে হচ্ছে নবায়ন অথবা পুনর্গঠন, নবায়ন বা কি? পুনর্গঠন। অ্যান্ড গ্রোথ, প্রবৃদ্ধি, ঠিক আছে? সো এখানে খেয়াল করে দেখো, কনস্টিটিউট অর্থ হচ্ছে, কনস্টিটিউট হচ্ছে গঠন করা। আমরা জানি সিনোনিম হচ্ছে কি? ফর্ম, কম্প্রোমাইজ, কম্প্রাইজ। এরপর দেখো এখানে যদি অ্যান্টোনিম দেখি, ডেস্ট্রয়, ডিসমেন্টাল। তাইলে এখানে দেখো এই জায়গাটায় আমরা ওয়ার্ডটা পড়ে ফেলবো। কনস্টিটিউট হচ্ছে গঠন করা, ফর্ম হচ্ছে কি?
গঠন করা, কম্প্রাইজ হচ্ছে গঠন করা, অ্যান্টোনিম হচ্ছে ডেস্ট্রয়, ডিসম্যান্টল। সো এখানে সবাই খেয়াল করে দেখো ভাইয়া। আচ্ছা, এইটা তোমরা কত পৃষ্ঠা জিজ্ঞেস করতেছ? আচ্ছা, তোমাদের মেইন বই এক একজনের কাছে এক একটা রয়েছে। যারা আমার তালাশ বইটা পড়ো, তালাশ বইতে এটা আছে তোমার। আচ্ছা, মেইন বইটা আমার কাছে নাই, কারোর কাছে যদি মেইন বইটা থাকে একটু কমেন্টে জানাও, হ্যাঁ। আচ্ছা, তোমরা অ্যাডোলেসেন্ট যে ইউনিটটা আছে এক একজনের, মানে কারো 9 নাম্বার ইউনিটে আছে, ঠিক আছে। সো দেখো এখানে 9 নাম্বার ইউনিটে গেলে তোমরা পাবা, আমার কাছে তালাশটা আছে এই জন্য তালাশটা দেখাচ্ছি। আর যাদের কাছে মেইন বই আছে, মেইন বই পড়লে হবে। এটা তোমাদের হচ্ছে ইউনিট 9-এর লেসন 2, প্রবৃদ্ধি প্রবৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি। খেয়াল করে দেখো, এই যে এখানে গ্রোথ হচ্ছে বৃদ্ধি বা হচ্ছে প্রবৃদ্ধি। সো এরপর দেখো রিসোর্স মানে হচ্ছে সম্পদ, অ্যাসেট, ওয়েলথ, লায়াবিলিটি, বার্ডেন হচ্ছে অ্যান্টোনিম। হ্যাঁ, 151 নাম্বার পেজে মনে আছে তোমাদের বইতে, এক একজনের বইতে এক এক, কারো বইতে 55 পৃষ্ঠা, কারো বইতে, মানে যাদের একটু আগের বই, পুরান বই। এরপর খেয়াল করে দেখো রিনিউয়াল, রিনিউয়াল হচ্ছে নবায়ন বা পুনর্গঠন, এই যে রিভাইভাল অথবা রেস্টোরেশন, আর এটা হচ্ছে ডিক্লাইন অথবা ডিকে। এরপরে খেয়াল করে দেখো গ্রোথ, গ্রোথ হচ্ছে এই যে আমরা পড়লাম বৃদ্ধি বা প্রবৃদ্ধি, ডেভেলপমেন্ট, এক্সপানশন, আর এখানে রিডাকশন অথবা ডিক্লাইন। সো আমরা প্রথম লাইনটা যেটা পড়লাম, প্রথম লাইনে আমরা কি বুঝতে পারলাম, যে যে কিশোর কিশোরীরা গঠন করে, কি গঠন করে, তারা একটা জাতির মূল রিসোর্স, সম্পদ তারা গঠন করে কিসের জন্য? ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, জাতীয় প্রবৃদ্ধি এবং নবায়নের জন্য। তাহলে প্রথমটা বুঝতে পেরেছো ভাইয়া, প্রথম লাইনটা? আচ্ছা, এরপরে আসো অ্যাডোলেসেন্স, খেয়াল করে দেখো। এরপরে বলেছে অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স কৈশোর। দেখো অ্যাডোলেসেন্স আর অ্যাডোলেসেন্স দুইটার মধ্যে পার্থক্য আছে। এই অ্যাডোলেসেন্স, এই দেখো অ্যাডোলেসেন্স টিএস যদি থাকে এর অর্থ হচ্ছে কিশোর কিশোরী, আর এইখানে দেখো অ্যাডোলেসেন্স ইএনসি থাকলে কৈশোর বা বয়সন্ধিকাল, ঠিক আছে, কৈশোর কিশোরকাল, ঠিক আছে। খেয়াল করে দেখো দুই জায়গায় আমরা একটু খেয়াল করে দেখবো। অ্যাডোলেসেন্স এটা হচ্ছে কিশোর কিশোরী, আর অ্যাডোলেসেন্স এটা হচ্ছে কৈশোরকাল বা কৈশোরকে বোঝায়। আমরা শৈশব, শিশুকাল, শৈশব, কিশোরকাল, কৈশোর, তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, তাহলে দেখো এই কৈশোর ইজ আ পিরিয়ড, এই কৈশোরকাল বা কিশোরকাল হচ্ছে একটা সময়, পিরিয়ড মানে কি সময়, ইন লাইফ, জীবনে একটা সময় হচ্ছে কৈশোরকাল বা কৈশোর। ওয়েন ট্রানজিশন ফ্রম, ট্রানজিশন মানে হচ্ছে রূপান্তর, রূপান্তর, রূপান্তর হয় ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড। খেয়াল করে দেখো এই লাইনটা বোঝার বিষয় আছে। অ্যাডোলেসেন্সটা কি বা কিশোরকাল কি, এটা একটু বোঝার জন্য এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো ভাইয়া পরে কি বলেছে, এটা এমন একটা পিরিয়ড, এটা এমন একটা সময়, এই অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা পিরিয়ড ইন লাইফ, আমাদের জীবনে বা জীবনে, ওয়েন যখন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, মানে খেয়াল করে দেখো আমাদের চাইল্ডহুড, আমরা শিশুকাল থেকে, শিশু থেকে অ্যাডাল্টহুড হচ্ছে কি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, যেমন 18 হলে আমরা বলি প্রাপ্তবয়স্ক, তাই না? এই যে শিশুকাল এবং প্রাপ্তবয়স্কের মধ্যকার যে সময়টা, এটাকে বলা হয় অ্যাডোলেসেন্স। আমি আরও শর্টকাটে তোমাদেরকে বলি, তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 নাম শুনছ, 13 14 15 16 17 18, তাই না? সো এই যে দেখো টিনেজ, এই যে টিনেজ আছে, এই মাঝখানের সময়টা, এই মাঝখানের সময়টাকে টিনেজ বা হচ্ছে অ্যাডোলেসেন্স আমরা
বলি। তাহলে খেয়াল করে দেখো, ট্রানজিশন ফ্রম রূপান্তরিত হয়, চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস মানে হচ্ছে শিশুকাল থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার মাঝখানে, টেক্স প্লেস মানে হচ্ছে ঘটা। খেয়াল করে দেখো, টেক্স প্লেস মানে হচ্ছে কি, কোনো কিছু ঘটা। তার মানে কি হয়, যে শিশুকাল থেকে বয়সকাল পর্যন্ত ঘটা, এখানে ঘটার জন্য যেই সময়টা পাওয়া যায় এটাই হচ্ছে, বা যেই পিরিয়ডটা পাওয়া যায় এটা হচ্ছে অ্যাডোলেসেন্স। এটা হচ্ছে কি অ্যাডোলেসেন্স। দেখো, অ্যান্ড বিহেভিয়ার্স, এই যে আচরণগুলো, অ্যান্ড লাইফ স্টাইল, জীবনের যে ধারা বা জীবনের যে মান, লাইফ স্টাইল মানে কি জীবনধারা, লাইফ মানে জীবন, স্টাইল মানে কি ধারা। যেই যে দেখো আচরণ এবং জীবনধারা আর শেপড মানে গঠিত হওয়া। তার মানে এই সময়টা একটা মানুষের বিহেভিয়ার এবং যে লাইফ স্টাইল এটা কি হয়, গঠিত হয়। এটা কি হয়, গঠিত হয়। সো খেয়াল করে দেখো ভাইয়া, এই যে দ্বিতীয় লাইনে বলেছে অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় যেটা রূপান্তরিত হয় শিশুকাল থেকে প্রাপ্তবয়স্কের মাঝখান দিয়ে, বা মাঝখান সময়টা, যেখানে বিহেভিয়ার এবং লাইফস্টাইল কি হয়, শেপড হয়। বুঝছো ভাই? তার মানে তোমাকে যদি বলে এই বেটা অ্যাডোলেসেন্স কি, তুমি বলবা যে অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় যেই সময়টা শিশুকাল এবং প্রাপ্তবয়স্কর মাঝখানে রূপান্তরিত যে সময়টা, এই সময়টাকে বোঝায়, এবং যেখানে বিহেভিয়ার মানে আচরণ এবং যেখানে লাইফস্টাইল কি হয়, গঠিত হয়। কি হয়, গঠিত হয়। আমি কি বুঝাইতে পারছি ভাই? দ্বিতীয় লাইনটা খুব সিম্পলি বুঝাচ্ছি, খেয়াল করে দেখো, আবার বুঝাচ্ছি এই লাইনটা। তোমার এই প্রশ্ন আসতে পারে যে অ্যাডোলেসেন্স কি, অ্যাডোলেসেন্সের ডেফিনিশন বলো। তখন তুমি বলবা অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা পিরিয়ড, ও ভাইয়া পুরা খেয়াল করে দেখো, অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় আমাদের জীবনে বা মানুষের জীবনে, অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় ওয়েন ট্রানজিশন ফ্রম, যখন রূপান্তরিত হয় শিশুকাল থেকে বয়স্ককাল, এর মাঝখানের যেই সময়টা, এই পিরিয়ডকে বোঝায়, এবং এই পিরিয়ডে একটা মানুষের বিহেভিয়ার এবং লাইফ স্টাইল গঠিত হয়। বুঝাইতে পারছি? শেপড মানে হচ্ছে গঠিত। সো অর্থগুলা দেখো, এই দেখো, ট্রানজিশন মানে রূপান্তর বা পরিবর্তন, যেটাকে আমরা বলি চেঞ্জ, পরিবর্তন বা রূপান্তর, ট্রান্সফরমেশন। আর স্টেবিলিটি হচ্ছে একসাথে থাকা, স্ট্যাগনেশন কি একই জায়গায় থাকা। এবার দেখো, অ্যাডাল্টহুড হচ্ছে প্রাপ্তবয়স্কতা, ম্যাচুরিটি, মেজরিটি, আর এটার হচ্ছে চাইল্ডহুড বা ইনফেন্সি। বিহেভিয়ার্স মানে হচ্ছে আচরণ বা ব্যবহার, কন্ডাক্ট, ম্যানার্স। ঠিক আছে? এবার দেখো, শেপড মানে হচ্ছে গঠিত বা প্রভাবিত, বা কি প্রভাবিত। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আসো। সো দ্বিতীয় লাইন বা অ্যাডোলেসেন্স সবাই বুঝছো ভাইয়া? দ্বিতীয় লাইনটা সবাই বুঝছো? ওকে, এইবার আসো, খেয়াল করে দেখো কি বলেছে। অ্যাকর্ডিং টু অর্থ হচ্ছে অনুসারে বা অনুযায়ী। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা একটা অর্গানাইজেশনের নাম। কি পরে খেয়াল করে দেখো কি বলেছে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বা অনুযায়ী, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড। তো একটা ডেফিনিশন আমরা বা একটা পিরিয়ড দেখলাম, এখানে আবার বলেছে যে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, কিশোরকাল বা কৈশোর এমন একটা সময়, হুইচ শেপস, যেটা গঠন করে, যে শেপড মানে গঠিত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর শেপস হচ্ছে ভার্ব। এই শেপড হচ্ছে অ্যাডজেক্টিভ আর শেপস হচ্ছে কি ভার্ব। দেখো তালাশ বইতে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের কোনটা কোন পার্টস অফ স্পিচ দেখো। অ্যাডোলেসেন্স হচ্ছে নাউন, ইজ হচ্ছে ভার্ব, আ পিরিয়ড আর্টিকেল প্লাস নাউন, এগুলো সব দেওয়া আছে ভেঙে। তোমরা যারা পার্টস অফ স্পিচ একবার ভেঙে পড়তে চাও, এইখান থেকে পড়বা এবং এখানে মডেল কোয়েশ্চেনগুলো শেষ করে ফেলবা। ঠিক আছে? সো এইখানে দেখো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, এই শেপড হচ্ছে অ্যাডজেক্টিভ, গঠিত, আর শেপস এটা হচ্ছে গঠন করা। শেপ মানে কি, ভার্বের জায়গায় বসেছে, তার মানে কি গঠন করা। তাহলে দেখো, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা পিরিয়ড হুইচ শেপস, যেটা গঠন করে দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস,
এইখানে আসো একটা কনফিউশন তোমাদেরকে তৈরি করে দিই। আমাকে একটু বলো তো, এই যে LIVES এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি ভার্ব নাকি নাউন? আমাকে একটু কমেন্টে জানাও তো। এই যে LIVES এইটা ভার্ব নাকি নাউন? আমি একটু তোমাদের কমেন্ট দেখতে চাই, বলো বলো সবাই আমাকে একটু জানাও, তাহলে আমি বুঝবো যে আসলে তোমরা কেমন বুঝতেছো। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছো ভার্ব, কেউ অ্যান্সার করেছো ভার্ব, আর কে দেখি, কেউ করেছো নাউন। আসো তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিই। দেখো এই যে শেপড, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসেছে, আবার এই শেপস এখানে হচ্ছে ভার্ব। আবার ধরো আমি লিখলাম হি লিভস ইন আ ভিলেজ বা ইন আ টাউন। আবার লিখলাম যে দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস, দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। খেয়াল করে দেখো, তার মানে হচ্ছে হি লিভস, এটা হচ্ছে ভার্ব ভাইয়া, কারণ এটা সাবজেক্টের পরে বসছে। আর এই যে এটা হচ্ছে নাউন। কেন নাউন? দেখা অ্যাপোস্ট্রোপিয়াস, আমরা পড়ছি না রহিম স্পেন, করিম স্পেন, নেশনস কোর রিসোর্স। তার মানে এই যে অ্যাপোস্ট্রোপির পরে এইখানে দেখো একটা থাকলে, অ্যাপোস্ট্রোপির পরে বা পসেসিভের পরে একটা থাকলে সেটা হচ্ছে ভার্ব হয় না, এটা নাউন হয়। এটা হচ্ছে জীবনগুলো বুঝাচ্ছে। লাইফের প্লুরাল হচ্ছে লাইফস, লাইফ হচ্ছে নাউন, এর প্লুরাল হচ্ছে কি লাইফস। সো খেয়াল করে দেখো LIVES এটা দেখলেই যে এটা ভার্ব এটা না, এখানে পজিশন দেখে বুঝতে হবে। হি লিভস ইন এ টাউন, এটা হচ্ছে ভার্ব। আর এখানে দেখো দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস, যে বালক এবং বালিকাদের জীবনের ভবিষ্যৎ। সো এইখানে ভাইয়া এটা হচ্ছে নাউন হিসেবে কাজ করেছে, এটা ভার্ব হিসেবে কাজ করে না, কারণ এই সেন্টেন্সে ভার্ব অলরেডি দেওয়া আছে। এই সেন্টেন্সে ভার্ব অলরেডি কি আছে? দেওয়া আছে। এই জন্য ভাইয়া এইখানে অবশ্যই এটা হচ্ছে নাউন, এটা প্লুরাল নাউন। লাইফের লাইফের প্লুরাল হচ্ছে লাইফস। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে হু এর মতে বা হু অনুসারে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, অ্যাডোলেসেন্স বা কৈশোর হচ্ছে এমন একটা সময়, হুইচ শেপস, এই যে এটা ভার্ব, যেটা গঠন করে দ্য ফিউচার অফ দ্য গার্লস অ্যান্ড বয়েজ লাইফস, যে বালক এবং বালিকার জীবনের ভবিষ্যৎ অথবা ভবিষ্যৎ জীবনের। বুঝাইতে পারছি? ওকে, এরপর দেখো দেয়ার আর মোর দেন 31 মিলিয়ন। 31 মিলিয়ন মানে কত জানো? 31 মিলিয়ন মানে কত জানো? তোমরা দেখবা যে বিভিন্ন ভিডিও ভিউ হয় 1 মিলিয়ন। 1 মিলিয়ন সমান সমান কত? 10 লাখ। দেখো 10 লাখ। আর 30 মিলিয়ন মানে কত? গুণ দাও। 1 মিলিয়ন যদি হয় 10 লাখ, তার মানে হচ্ছে এখানে আমাদের খেয়াল করে দেখো 1 মিলিয়ন সমান সমান কত? 10 লাখ। 3 মিলিয়ন মানে কত? ধরো 3M, 3 মিলিয়ন কত? 30 লাখ। 10 মিলিয়ন মানে কি? 1 কোটি। 20 মিলিয়ন মানে কি? 2 কোটি। 30 মিলিয়ন মানে কি? 3 কোটি। আর এখানে হচ্ছে 31 মিলিয়ন। 31 মিলিয়ন মানে হলো 3.1 কোটি। বুঝতে পেরেছো হিসাব? সো বলেছে দেয়ার আর মোর দেন 31 মিলিয়ন মানে 3 কোটি 10 লাখ অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ। যে বাংলাদেশে 3 কোটি 10 লাখ হচ্ছে কি? অ্যাডোলেসেন্স মানে কিশোর কিশোরী। অ্যাডোলেসেন্স কিশোর কিশোরী রয়েছে, যার মধ্যে 1 কোটি, খেয়াল করে দেখো 37 লাখ, যার মধ্যে 1 কোটি 37 লাখ হচ্ছে গার্লস অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ। তার মানে হচ্ছে
1,43,00,000 হচ্ছে বা লাখ হচ্ছে ছেলে। খেয়াল করে দেখো, 1,37,00,000 হচ্ছে মেয়ে বা নারী, আর 1,43,00,000 হচ্ছে কি বালক। বুঝতে পেরেছ? সো সহজ হিসাব। এইখানে বলেছে যে বাংলাদেশে বর্তমানে 3.1 মিলিয়ন মানে 3,10,00,000, যার মধ্যে 1,37,00,000 হচ্ছে মেয়ে আর হলো 1,43,00,000 হচ্ছে কি ছেলে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। সো আশা করি প্রত্যেকে এখানে বুঝতে পেরেছ এই অংশটুকু। আমি যদি এতটুকু তোমাদেরকে বুঝিয়ে বলি, এই প্রথম প্যারায় বা প্রথম অংশে অ্যাডোলেসেন্স কি করে, অ্যাডোলেসেন্স কি করে এটা দিয়েছে। এরপরে দেখো অ্যাডোলেসেন্সের দুইটা ব্যাখ্যা দেওয়া আছে। একটা হইলো স্বাভাবিক ব্যাখ্যা, অ্যাডোলেসেন্স হচ্ছে একটা পিরিয়ড, আর একটা হচ্ছে হু এর মতে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে। আর শেষের দিকে তোমার কি বলেছে, শেষের দিকে জাস্ট একটা সংখ্যা দেখিয়েছে, যেটা হচ্ছে অ্যাডোলেসেন্সের কতজন নারী, কত হচ্ছে ছেলে। ওকে, এইবার আসো আমরা পরবর্তী ইয়েতে যাই। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ। দেখো, দ্য সিচুয়েশন মানে কি পরিস্থিতি, সিচুয়েশন অর্থ কি পরিস্থিতি। তাই দেখো, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ, যে বাংলাদেশে কিশোরী নারীদের বা মেয়েদের, কিশোরীদের মেয়েদের সিচুয়েশন মানে পরিস্থিতি, যে বাংলাদেশে খেয়াল করে দেখো, বাংলাদেশে কিশোরীদের পরিস্থিতি ইজ ক্যারেক্টারাইজড মানে হচ্ছে কি চিহ্নিত করা, বৈশিষ্ট্যমণ্ডিত করা অথবা ভাগ করা। ঠিক আছে ভাইয়া, গার্লস অ্যান্ড বয়েজ একসাথে করলে 43 না 47, একসাথে করলে 31 হয় না। 31 হয় না কেন? দাঁড়াও, 3,1 3.1, তাহলে দেখো 13.7 আর হচ্ছে কত ছিল দেখি তো, 13.7 আর 14.7 হয় না। আর যাই হোক, না হইলে কি করা, আমরা তো যে আমাদের বইতে যেরকম আছে এরকম দিছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এগুলো ভাই তোমাদের আসবে না, যোগ বইতে যেরকম আছে বা তোমাদের প্যাসেজে যেটা আছে, তোমাদের প্যাসেজে থাকতে পারে ধরো 3.1 মিলিয়ন যোগ করতে গিয়ে আরো আলাদা করা যেতে পারে। আচ্ছা আসো, একজনের প্রশ্ন করছে ভাইয়া ক্যারেক্টারাইজ হচ্ছে কি ভার্ব। দেখো, ক্যারেক্টারাইজ হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ, ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেটা কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে খেয়াল করে দেখো, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর ক্যারেক্টার হচ্ছে মেইন ভার্ব, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পাস্ট পার্টিসিপলটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো খেয়াল করে দেখো, আমরা যদি অর্থগুলো খেয়াল করি, যেমন তোমাদের বলি অ্যাডোলেসেন্স হচ্ছে কিশোর কিশোরী দেখলাম, ক্যারেক্টারাইজ হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ করা বা চিহ্নিত করা। এটা আমরা খেয়াল করে দেখব, পজিশনটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব, এবং মেইন ভার্ব এটা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে আছে, 3 নাম্বার রূপে আছে। সো এই যে ক্যারেক্টারাইজ করা হয় কিসের মাধ্যমে? বাই ইনইকুয়ালিটি। বাই ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি হচ্ছে অসমতা, ইকুয়াল মানে কি সমতা, আর ইনইকুয়ালিটি মানে হচ্ছে, খেয়াল করে দেখো, ইকুয়ালিটি হচ্ছে কি সমতা, আর ইনইকুয়ালিটি হচ্ছে কি অসমতা। অ্যান্ড সাবঅর্ডিনেশন মানে অধীনতা, কারো অধীনে থাকা, ঠিক আছে। সাবঅর্ডিনেশন কি অধীনতা। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া কি বলেছে, এই যে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ, যে বাংলাদেশে কিশোরীদের পরিস্থিতি ইজ ক্যারেক্টারাইজড চিহ্নিত করা হয় বাই ইনইকুয়ালিটি অসমতার মাধ্যমে, অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, যে পরিবার এবং সমাজে অধীনস্থ থাকা অথবা ইনইকুয়ালিটি এগুলোতে চিহ্নিত করা হয় বা বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়।
সো এখানে খেয়াল করে দেখো, এই ইনইকুয়ালিটি হচ্ছে অসমতা, এটা হচ্ছে নাউন। অ্যান্ড সাবঅর্ডিনেশন, এই সাবঅর্ডিনেশন হচ্ছে কি নাউন। উইদিন দ্য ফ্যামিলি, যে পরিবারে এবং সমাজে তারা অসমতায় থাকে এবং তারা অধীনে থাকে, অধীনস্থ, অধীনস্থ কি থাকে বা পরাধীন থাকে। এই সাবঅর্ডিনেশন অর্থ পরাধীনও বলতে পারো, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, ইনইকুয়ালিটি অসমতা নাউন, তারপর দেখো সাবঅর্ডিনেশন অধীনতা বা হচ্ছে অধীনস্থতা বা পরাধীনতা, উইদিন ফ্যামিলি অ্যান্ড সোসাইটি পরিবার এবং সমাজে তারা কি থাকে, অসমতায় থাকে এবং অধীনস্থ থাকে। এরপরে বলেছে দিস ইনইকুয়ালিটি, এই অসমতা লিডস টু হচ্ছে ধাবিত করা বা পরিচালিত করা, ধাবিত করা বা পরিচালিত করা। খেয়াল করে দেখো, ধাবিত করা বা পরিচালিত করা, যে এই যে অসমতাটা এটা ধাবিত করে কোথায়? ওয়াইড স্প্রেড প্র্যাকটিস। ওয়াইড স্প্রেড অর্থ হচ্ছে, ওয়াইড স্প্রেড অর্থ কি? ব্যাপক। ওয়াইড স্প্রেড অর্থ কি? ব্যাপক। খেয়াল করে দেখো, এই ওয়ার্ডগুলো কিন্তু আমি দিয়েছি, দেখো ওয়াইড স্প্রেড হচ্ছে ব্যাপক, ওয়াইড স্প্রেড হচ্ছে কি? ব্যাপক, ঠিক আছে? কি ভাইয়া? ব্যাপক। প্র্যাকটিস মানে চর্চা। তো খেয়াল করে দেখো, এইখানে বলেছে যে লিডস টু ধাবিত করে, তার মানে হচ্ছে দিস ইনইকুয়ালিটি, এই যে অসমতা, এই যে, সো আমরা যেটা বলছিলাম দিস ইনইকুয়ালিটি, এই যে অসমতা, লিডস টু অর্থ কি? ধাবিত করা। ওয়াইড স্প্রেড প্র্যাকটিস, ওয়াইড স্প্রেড অর্থ হচ্ছে ব্যাপক, প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা। সে এই যে ইনইকুয়ালিটিটা বা এই যে অসমতার যে চর্চাটা, এটা ব্যাপকভাবে হয়েছে কোথায়? অফ চাইল্ড ম্যারিজ, বাল্য বিবাহ। মার্জিনালাইজেশন, মার্জিনালাইজেশন অর্থ হচ্ছে প্রান্তিকীকরণ, প্রান্তিকীকরণ। অর এক্সক্লুশন, এক্সক্লুশন হচ্ছে বাদ দেওয়া, ফ্রম হেলথ, স্বাস্থ্য, এডুকেশন, শিক্ষা, অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস। খেয়াল করে দেখো, এই যে আমাদের দেশের মেয়েদের ইনইকুয়ালিটি এবং হচ্ছে সাবঅর্ডিনেশনে রাখা হয় সমাজে এবং পরিবারে, এর কারণে কি হচ্ছে? এর কারণে হচ্ছে এই ইনইকুয়ালিটির কারণে চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ, এটা মার্জিনালাইজেশন মানে প্রান্তিকীকরণ, সুযোগ সুবিধা থেকে কমিয়ে আনা। প্রান্তিকীকরণ বলতে এখানে সুযোগ সুবিধা কম দেওয়া এরকম বোঝায়। আর এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, যে স্বাস্থ্যর যে সুযোগ, স্বাস্থ্য খাতের যে বা স্বাস্থ্যের যে সুযোগটা, সেখানে হয় বাদ দেওয়া অথবা মার্জিনালাইজেশন করা অথবা কমিয়ে দেওয়া। শিক্ষাক্ষেত্রে তাদেরকে হয় বাদ দেওয়া হচ্ছে, না হচ্ছে কি হচ্ছে? কমিয়ে দিচ্ছে। ইকোনমিক, অর্থনৈতিক যে সুযোগ রয়েছে সেখানেও কি কমিয়ে দিচ্ছে অথবা বাদ দিচ্ছে। সো খেয়াল করে দেখো, আমি এখান থেকে গুরুত্বপূর্ণ যদি ওয়ার্ডগুলো বলি, যেমন মার্জিনালাইজেশন অর্থ হচ্ছে প্রান্তিকীকরণ, মানে একবারে কমিয়ে দেওয়া, না রাখা, বিচ্ছিন্ন করা এরকম বোঝায়। আর এক্সক্লুশন হচ্ছে বঞ্চনা, আমরা বলি না বঞ্চনা শিকার। বঞ্চনা শিকার হচ্ছে কি? তুমি যেটা পাওয়ার যোগ্য তোমাকে সেটা না দেওয়া। তারপর দেখো, এই যে মার্জিনালাইজেশন এবং এক্সক্লুশন, এগুলো কোথায় থেকে হচ্ছে? এগুলো হচ্ছে হেলথ, স্বাস্থ্যের ক্ষেত্রে তারা হচ্ছে, তারা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে হচ্ছে, তারা ইকোনমিক বা অর্থনৈতিক জায়গা থেকে তারা কি এই জায়গাটা হচ্ছে। ওকে, এখন আসো আমরা একটু খেয়াল করে দেখি পরবর্তীতে কি বলেছে। অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স, ভালনারেবিলিটি হচ্ছে শিকার, অথবা আমরা যদি বলি ঝুঁকিপূর্ণ অবস্থা, ঝুঁকিপূর্ণ অবস্থার শিকার। টু ভায়োলেন্স, ভায়োলেন্স অর্থ কি? সহিংসতা। এগুলো সব লেখা আছে, এই যে ভায়োলেন্স অর্থ কি? সহিংসতা। অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, সেক্সুয়াল হচ্ছে যৌন, অ্যাবিউজ হচ্ছে নির্যাতন। তার মানে খেয়াল করে দেখো, এই প্যারাতে কি বলেছে? এই প্যারাতে বলেছে আমাদের দেশের যে অ্যাডোলেসেন্স গার্ল বা কিশোরী, এদের পরিস্থিতি হলো এরা ইনইকুয়ালিটিতে এবং সাবঅর্ডিনেশনে থাকে, তারা হচ্ছে অসমতা এবং অধীনস্থ থাকে সমাজে এবং পরিবারে। আর এই ইনইকুয়ালিটি লিডস টু মানে ধাবিত করে, পরিচালিত করে কিসে? চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ হয়ে থাকে। এর কারণে তারা মার্জিনালাইজড হয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। কোন কোন সুযোগ সুবিধা? হেলথের সুযোগ, এডুকেশনের, শিক্ষার সুযোগ, ইকোনমিক অথবা অর্থনৈতিক যে সুযোগ, এগুলো থেকে তারা হয় বঞ্চনার শিকার হয় অথবা তোর এইটা হয়। এরপরে খেয়াল করে দেখো,
ভাইয়া পিডিএফ কি এগুলো থাকবে? হ্যাঁ, পিডিএফ এগুলো থাকবে, সমস্যা নেই, তোমাদের লিখার দরকার নেই, এগুলো থাকবে। এরপরে বলছে ভালনারেবিলিটি টু ভায়োলেন্স, তারা সহিংসতার শিকার হয়, অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, তারা যৌন নির্যাতনের শিকার হয়। তো এই প্যারাতে জাস্ট অ্যাডোলেসেন্ট গার্লদের যেই নেগেটিভ প্রভাব হয় সমাজে এবং ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশনের কারণে তারা যে বিষয়গুলোর ফেস করে থাকে সেগুলি হচ্ছে এখানে বলা আছে। ওকে, এখন আসো লাস্ট প্যারায় কি বলেছে। ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারিজ, এটা আমরা সবাই জানি, মাশাল্লাহ ছেলে হয়ে জন্মাইছি আর মেয়ে হয়ে জন্মাইছি, যেটাই হয়েছে। বাংলাদেশের কোনো নিয়ম নীতি মুখস্থ না থাকলেও এই নিয়ম মুখস্থ থাকবে যে মেয়েদের বিয়ের বয়স 18 বছর, ঠিক আছে, আর ছেলেদের হচ্ছে 21 বছর। এটা মোটামুটি আমরা সবাই জানি এবং এটা মোটামুটি মাথায় থাকে, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো ভাইয়া, তালাশ বইতে ভোকালি সব প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সাথে অর্থ দেওয়া আছে। তালাশ বইতে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে, যেমন হাউইবার অর্থ তবে, এইভেল হচ্ছে মানে মুখ মানে অভ্যস্ত হওয়া, তারপরে তার স্যালারিজ, তারপর হচ্ছে উই অর্থ আমরা, ওয়ান্ট অর্থ চাই। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে ভোকাবুলারি আছে। কি যে বলে হয় মনে হয় ঘুমায় দেখে, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে অর্থ দেওয়া আছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো হাউইভার, যাই হোক, সো এটা তো বুঝছো 21 বছরের 18 বছর, এটা নিয়ে আমি সবাই কথা বলবো না, কারণ তোমরা এটা সবাই জানো। 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15। খেয়াল করে দেখো, এই যে কিশোরীরা রয়েছে, এই কিশোরী ধরো 100 জন কিশোরীর মধ্যে 33 জনের কিশোরীর বিয়ে হয়ে যায় 15 বছর বয়সে, যেখানে লিগেল বয়স হচ্ছে 18। খেয়াল করে দেখো কি বলেছে। এই ঘটনা সত্য না? ঘটনা সত্য কি না যে আমাদের দেশে তুমি সংবিধান বা বাংলাদেশের গঠনতন্ত্র অনেক কিছু পড়বা, অনেক সাধারণ জ্ঞান মনে থাকবে না, কিন্তু এটা মনে থাকবে, ঠিক আছে, ছেলে হও আর মেয়ে হও। তো এখানে বলেছে যে এইখানে এই 100 জনের ভিতরে মানে 33 জন, 33% অ্যাডোলেসেন্স গার্লের বিয়ে হয়ে যায় কতটুকুতে? ইয়েস, তাদের 15 বছর বয়সে কি বিয়ে শাদী ডান, ঠিক আছে। এরপরে দেখো অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19। এবং এই 33 জনের ভিতরে আবার 60 ভাগ, মানে 33 ভাগে যদি আমি 60 ভাগ ধরি, ধরো 18 থেকে 19 জন, এই 18 থেকে 19 জন আবার কি হয়, এরা আবার হচ্ছে 19 বছর বয়সের মধ্যে মা হয়ে যায়। কি হয়ে যায়? মা হয়ে যায়। তার মানে এই সমীকরণটা বুঝো, সমীকরণটা হচ্ছে বিয়ের বয়সের সমীকরণ আর বোঝার দরকার নেই, 18 বছর আর 21 বছর, এটা সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে যেটা বলছে সেটা বলছে যে 15 বছর বয়সের আগেই বিয়ে করে ফেলে এরকম 100 থেকে 33 জন, ঠিক আছে, এবং 19 বছরের আগেই মা হয়ে যায় এর মধ্যে 18-19 জন, বুঝছো? এবার আসো রিসার্চ মানে গবেষণা, ফাইন্ডস দ্যাট, গবেষণা খুঁজে পায় যে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যে কিশোর কিশোরী উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যাদের শিক্ষা উচ্চ শিক্ষা থাকে, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনাঢ্য বা হচ্ছে মোটামুটি টাকা পয়সা আছে, ঠিক আছে, এই ফ্যামিলির মানুষ বা এই ফ্যামিলির মেয়েগুলো টেন্ড টু, খেয়াল করে দেখো, টেন্ড টু, দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের ভেঙে গেল কেন? হ্যাঁ, দেখো টেন্ড মানে হচ্ছে প্রবণতা, ঠিক আছে। তো খেয়াল করে দেখো যে এইখানে বলেছে অ্যাফ্লুয়েন্ট অর্থ হচ্ছে কি সচ্ছল বা ধনী, মোটামুটি যারা ইয়ে হয়। তো এখানে বলেছে যে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, যারা একটু ধনী পরিবারের মেয়েরা, টেন্ড টু প্রবণতা দেখায় ম্যারি অ্যাট আ লেটার এজ, যে একটু বেশি বয়সে বিয়ে করা। লেটার এজ মানে হচ্ছে বেশি বয়সে বিয়ে করার। বয়েজ হাউএভার, বালকরা মানে ছেলেরা, ঠিক আছে, হাউএভার যাই হোক, বিকাম রেডি ফর ম্যারিজ, রেডি ফর মানে হচ্ছে প্রস্তুত হওয়া, রেডি ফর অর্থ কি প্রস্তুত হওয়া, ম্যারিজ বিবাহের জন্য,
অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স। যে এর মধ্যে পোলাররা আবার কি, অ্যাডোলেসেন্স মানে মোটামুটি কিশোর পার হওয়ার পর পরে, এই যে আফটার সেভারাল ইয়ার্স মানে কয়েক বছর পর, অ্যাডোলেসেন্স মানে কিশোর কাল পার হওয়ার পরে, অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, ঠিক আছে। সো এখানে বলেছে যে মাত্র কয়েক বছর পরে এবং তাদের অ্যাডাল্টহুড মানে প্রাপ্ত, ইয়াং অ্যাডাল্টহুড অর্থ কি প্রাপ্ত, প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক। এখন প্রাপ্তবয়স্ক কত, ধরো 19 বছর, 20 বছর, 21 বছর, 22 বছর। তো 21 বছর তো মোটামুটি আছে লিগ্যাল এজ। তো এই যে 21, 22, 23 বছর বয়সে গিয়ে বিয়ে শাদী করার যে প্রবণতাটা, এইটা হচ্ছে পাওয়া যাচ্ছে ছেলেদের কাছে। এখন এটা বললে, এটা যখন পড়াইতে যাই পোলাপান কমেন্ট করে, ভাই 19 বছর শেষ হয়ে গেল বিয়ে ছাড়া, 20 বছর শেষ হয়ে গেল বিয়ে ছাড়া, 21 বছর শেষ হয়ে গেল বিয়ে ছাড়া, ঠিক আছে। বউহীন 18 বছর, বউহীন 20 বছর, 21 বছর লেখে। তো এরকম কিছু লোক আছে দেখি। তো যাই হোক, এইটা আমাদের বইয়ের ভাষায় সুন্দরভাবে উত্থাপন করেছে লাস্ট দিকে। লাস্ট দিকে খালি হিসাব নিকাশ, লাস্ট প্যারায় হচ্ছে কি হিসাব নিকাশ। কি হিসাব নিকাশ ভাই, ছেলের বয়স, মেয়ের বয়স, বৈধ বিয়ের বয়স দিল, এর মধ্যে আবার বিয়ে হয়ে যায় 15 বছরের আগে, এর মধ্যে 100 জনের মধ্যে 33 জনের, এর মধ্যে 33 জনের মধ্যে আবার 60% মানে 18-19 জন কি হয়ে যায়, মা হয়ে যায় 19 বছরের আগে, ঠিক আছে। এই জিনিসগুলা মোটামুটি বলা হয়েছে। কিন্তু এইখানে আবার একটু ভাইয়া আমার বন্ধুরা বান্ধবীরা, ও সরি বন্ধুরা না, বান্ধবীরা বাচ্চা নিয়ে ঘুরে, হ্যাঁ এরকম আছে, গ্রামের অঞ্চলে একটু বেশি হয়। সো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো একটু মনোযোগ দাও, মনোযোগ দাও, ঠিক আছে। আর একটা বিষয় যেটা, সেটা হলো আমি বিয়ে করার পক্ষে, কম বয়সে বিয়ে করবা, ঠিক আছে, তবে বাবা মার ঘাড়ে না। বাবা মার টাকা দিয়ে বিয়ে করবা, বাবা মার টাকা দিয়ে বউ চালাইবা, এরকম না, ঠিক আছে। নিজে স্বাবলম্বী হও, নিজে স্কিল বাড়াও, নিজে এমনভাবে নিজেকে তৈরি করো যাতে করে তোমার বাবা মা বলবে ও পড়াশোনার পাশাপাশি তাহলে বিয়েটা করে ফেলো, ঠিক আছে, কারণ তোমার তো এখন বিয়ে চালানোর বিষয় আছে, ঠিক আছে। কারণ এই জমানায় যা দেখতেছি মাশাল্লাহ, এই টিকটক ফিকফক দেখা, ফেসবুক দেখা, কত কিছু দেখি। ওমা দেখি যে ক্লাস 8-এর মেয়ে নাকি চলে গেছে, ক্লাস 7-এর বাচ্চা নাকি চলে গেছে। আবার এই যে ঢাকাতে কয়েকদিন আগে একটা নারকীয় ঘটনা ঘটছে, ক্লাস 8-এর মেয়েকে খুন করে ফেলছে তার প্রেমিক। এদের নাকি আবার 4 বছরের প্রেম হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সহি বুঝ দান করার তৌফিক দান করুক, সবাই বলো আমিন আমিন সুম্মা আমিন। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এরকম ভেড়া জালে পড়ো না। দেখো অল্প বয়সে ইমোশনালি অ্যাটাচড হয়ে এরকম কোনো সিদ্ধান্ত নিও না। এই যে কয়েকদিন আগে, 3-4 দিন আগে মনে হয়, আগের ঘটনা, ঢাকার হাজারিবাগে মেবি, যে ক্লাস 8-এ পড়ুয়া মেয়েকে মেরে ফেলছে। কেন? প্রেমিক সন্দেহ করছে, হায় রে আমার সাথে কথা বলে না, টুনটুনি আমার সাথে কথা না বলে কার সাথে কথা বলে, ঠিক আছে এইবার তো আমি কি করব, এইবার দেখি তারা দেখাই দিব, ও মেরে দিছে মাইরা। এরপর জবানবন্দিতে আবার আইসা বলতেছে 4 বছর ধরে নাকি তাদের প্রেম, তার মানে ক্লাস 4-5-এ তাদের প্রেম শুরু হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালেক। তাই দেখো, এই মেয়েটা যদি বুঝদার হইতো, এই মেয়েটা যদি আরো বুঝের কিছু হইতো, তাহলে মেয়েটা কিন্তু ওই সিদ্ধান্তটা নিত না। এই জন্য বিয়ে করবা তখনই যখন তোমার বিবেক কাজ করবে, যখন তুমি দিন দুনিয়া বুঝবা। আবেগের বশবীত হইয়া মোটামুটি স্কুলে গেছো, ও তোমাদের তো স্কুল না, তোমরা তো কলেজে, ঠিক আছে, ধরো কলেজে গেছো, ওই কলেজে গিয়ে দেখলা আঙ্কু পাঙ্কু ছেলে, খুব ভদ্র ছেলে, মনে হয় যে তোমাকে ছাড়া আর কাউরেই কোনো মেয়ের দিকে তাকায় না, মনে হইতেছে যায় রে বাংলাদেশের এই পৃথিবীর বুকে যদি একজন সিম্পল গর্জিয়াস সহজ সরল একটা ছেলে হয়, কেয়ারিং, ও সরি এখন তো আবার এগুলা না, সহজ সরল হয়েছে না, কেয়ারিং, তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, ক্লাসের ফাঁকে তোমার সাথে এটা করবে, তোমার জন্য খুব আগ্রহ দেখাবে, এগুলো সব বাটপারি, এগুলো সব বাটপারি। এরে বোনেরা একটু খেয়াল করে দেখ, এখন তোমার এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তুমি আবেগের বশবীতে কোনো কিছু করে ফেলছো, বিপদ তোমার ডাইকে আনতে হবে। এই যে মেয়েটা মারা গেল, যে মেয়েটাকে মেরে ফেললো ছুরিকাঘাতে, এই ছুরি দিয়ে যে মাইরা তাকে ইয়ে করে দিছে, এই মেয়েটারই তো দোষ ছিল। তুই মেয়ে, তোর তো এখনো নাক চিপলে এখনো কি বের হবে, নাকের পানি বের হবে, তুই গেছিস প্রেম করতে, তো তোর এই পরিণত হবে না কেন? সো এটা আমি কেন বলতেছি, তোমাদের সাবধান করার জন্য যে এরকম কিছু করবা না।
তুমি ভাবতেছো সে কেয়ারিং, কিন্তু আসলে সে খুবই ডেয়ারিং। সে কেয়ারিং না, সে ডেয়ারিং। তুমি এখন বুঝতেছো কেয়ারিং, কিন্তু কয়দিন পরে বুঝবা সে কিন্তু ডেয়ারিং। সো জীবন যুদ্ধে তোমার যে স্বপ্নটা, এই স্বপ্নটা নিজে বাস্তবায়ন করো। আগে পড়াশোনা করো। শুধু কি তোমার স্বপ্ন, এই তোমার যে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করবা, এই স্বপ্নটা কিন্তু তোমার একার না, তোমার বাবার, তোমার মায়ের, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার হলো যে ওয়েল উইশার যারা রয়েছে। ইভেন আমিও তোমার ওয়েল উইশার, আমি তোমার শিক্ষক, আমিও চাই তুমি ভালো করে পড়াশোনা করো। সো এই জায়গাটায় তোমাদেরকে বুঝাচ্ছি যে ওই ক্ষণিক সময়ের কেয়ারিং, তারে দেখা তুমি করবা পেয়ারিং। পেয়ারিং মানে কি? জোড়া জোড়া। এই পেয়ারিং করলে হবে না, কারণ কয়দিন পরে সে হয়ে যাবে খুবই ডেয়ারিং। এরপরে তুমি তোমার জীবন নিয়ে করবা মিসিং, যে কি করলাম আল্লাহ, আমার জীবনের স্বর্ণ সময় আমি মিস করে ফেললাম, ওয়েস্টিং। তখন কি তোমার পুরো জীবনটা কি ওয়েস্টিং। এই জন্য সব বাদ। প্লিজ মনে রাখবা, আমি এটা সবসময় বলি, তোমার পেছনে তোমার বাবা মার দুইটা চোখ, তোমার বাবা মায়ের দুইজনের দুইটা মন। কেউ চাক আর কেউ না চাক, এই দুনিয়ায় তোমার দুইটা মানুষ আছে যে চায় যে তুমি একটা ভালো রেজাল্ট করবা, তোমার ভালো কোনো একটা জায়গায় একটা ক্যারিয়ার হবে, ভালো একটা জায়গায় বিয়ে শাদী হবে, এইটা। সো মানুষের জীবনে এই যে অ্যাডাল্টহুডে, অ্যাডোলেসেন্সের আরেকটা আছে, আরেকটা ক্লাস নিব, ওইখানে আমি বুঝিয়ে দিব তোমাদের আসলে আমাদের লাইফ স্টেজে কি হয়। আমি আমার বলি, হ্যাঁ, তোমরা অনেকে তো আমার সাথে নতুন ক্লাস করতেছো, তোমাদের বলবো, আমি চেষ্টা করব তোমাদের ক্লাসের বাইরে এরকম কিছু মানে ইনফর্মাল কথাবার্তা বলা, মানে ফ্যামিলিয়াল কথাবার্তা বলা, এগুলো আবার তোমরা ভাইবো না সময় নষ্ট করতেছে। ক্লাসের ভিতরে যে এটা বুঝাইতে গিয়ে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, আরও বুঝাবো। একজন বড় ভাই হিসেবে এটা গাইডলাইন হিসেবে নিবে, একজন টিচার হিসেবে যে আমার শিক্ষক আমাকে এই কথাটা বলছে, উনি ফান করার জন্য বলে নাই, উনি আমার জীবনে যেন এরকম নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে সেজন্য সাবধান করার জন্য এই কথাগুলো বলতেছে। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা কোনোভাবেই এই ভুল পথে পা দিও না। যদি পা দাও তাহলে আজকে মানে টুডে অর টুমোরো তুমি হচ্ছে কি করবা, তুমি পস্তাবা। সব কিছুর আগে আমি এরকম অনেক দেখছি, অনেক উদাহরণ আছে। তোমাদের এই বয়সটায় ডিসিশন নেওয়ার ক্ষমতা অতটা আসে না, ইমোশনালি অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলো, বাট সব কাটসাট করে দাও। সব কাটসাট করে আল্লাহ যে ধর্মের আছো, তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, তোমার নিজের কাজটা করো, বাবা মাকে ভালোবাসো, এই তিনটা কাজ করো, তোমার জীবন আর কিচ্ছু লাগবে না, তুমি কোনো জায়গায় ঠেকবা না। বুঝছো? প্রত্যেকটা ধর্মে ভালো মানুষ কিভাবে হওয়া যায়, তুমি কিভাবে একজন ভালো মানুষ হিসেবে অন্যের হেল্প করতে পারবা, কিভাবে একটা ভালো মানুষ হিসেবে এই সমাজে তুমি প্রতিষ্ঠিত হতে পারবা, খুব সুন্দর রুল দেওয়া আছে, সিগমা রুল দেওয়া আছে, ফলো করো। নাম্বার 2, তুমি তোমার পড়াশোনাটা ভালোভাবে করো, তোমার যেই কাজ সেই কাজটা ভালো করে করো। নেক্সট, তোমার বাবা মার দিকে একটু তাকাও, আর কিছু লাগবে না, দেখবে এমনি হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হলো যে তোমরা যেন একটু বুঝো। এই যে এটা হইলো কি, যে ছেলেরা ম্যারেজের জন্য রেডি হয়ে যায়, আব্বা বিয়ে করবে। আমি এরকম অনেক দেখছি ভাই, বাপে পোলারে বিয়ে করে আছে, বাপে মানে রুটি রোজগার করে বা উপার্জন করে, ছেলেও খায়, ছেলের বউ খায়, আবার ছেলের বউয়ের একটা পোলা হয়েছে, মানে ছেলের বউ, ছেলের বউয়ের পোলা এবং ছেলেরও পোলা, একই কথা, আমার চলতেছে দিব্যি। তো যাই হোক, এগুলা একটু ঠান্ডা মাথায়। ছেলেরা আমি বলবো পড়াশোনার পাশাপাশি, এখন বলে ভাই শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা করবা, স্কিল ডেভেলপমেন্ট করবা। তোমার যেখানে যাও, ধরো তুমি এখন চাকরি করতেছো না, বাট তুমি এই পড়াশোনার ভিতরে এমন কিছু শিখে যাও, এমন কিছু অ্যাক্টিভিটিস তুমি করো, যাতে করে তোমার পড়াশোনার পাশাপাশি যেই কোনো জায়গায় একটা বিপদে পড়ছো, তখন হচ্ছে তুমি যেন মোটামুটি নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করতে পারো। ঠিক আছে? শাওন কি বলছো দেখি? হ্যাঁ, আচ্ছা আসো, এরপরে খেয়াল করে দেখো। সো আমাদের মোটামুটি এই প্যাসেজটা আমি তোমাদেরকে পুরোটা পড়িয়ে ফেললাম, এবং এই প্যাসেজ থেকে একবার খুব ঠান্ডা মাথায় আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়েছি। প্রথম অংশ কি ছিল, প্রথম অংশে অ্যাডোলেসেন্স কি এটা সম্পর্কে বলা হয়েছে। এরপরে তোমাদের দ্বিতীয় অংশে আইসা আমরা দেখলাম যে এইখানে অ্যাডোলেসেন্স গার্লদের যেই
তাদের প্রতি যে ডিসক্রিমিনেশন করা হয়, তাদের যে ডিসক্রিমিনেশন বা বৈষম্য করা হয়, এই বৈষম্যের কথা বলা হয়েছে। তারপরে আমরা থার্ড অপশনে গিয়ে দেখলাম যে বিয়ের বয়স বা বিভিন্ন বয়সের একটা রিসার্চ অথবা এখানে গবেষণা এখানে দেখিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদের কোয়েশ্চেনের আমরা আনসার করবো। হোয়াট ইজ দ্য মেজর কনসিকুয়েন্স অফ আর্লি ম্যারেজ ফর অ্যাডোলেসেন্স গার্ল? অ্যান্সার করো, যারা একবারে ক্লাস পুরোটা দেখছো তারা খুব সহজ হলেও সহজ করে বুঝতে পারবা। দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য মেজর কনসিকুয়েন্স অফ আর্লি ম্যারেজ, যে এই যে মানে বিবাহটা খুব দ্রুত করা বা বাল্য বিবাহ করার কারণে কি ফলাফল ঘটে বা কি রেজাল্ট হয়। অ্যাডোলেসেন্স আর কনসিডার্ড এ নেশনস কোর রিসোর্স ফর, এটা একটু আগে তোমার দেখেছি, ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। এর বলছে দে ফেস মোর হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। স্বাভাবিকভাবে যে আমরা জানি অ্যাডোলেসেন্স যাদের চাইল্ড ম্যারিজ হয়, বাল্যবিবাহ হয়, তারা অবশ্যই স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। এরপর দেখো, এটা তো হুবু লাইন, যে দ্য ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। এরপর বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস ডেসক্রাইবস অ্যাডোলেসেন্স গার্ল ইন বাংলাদেশ, যে বাংলাদেশের অ্যাডোলেসেন্স বা কিশোরীদের কি অবস্থা থাকে, তারা কি এম্পাওয়ারমেন্টে থাকে, সোশ্যাল জাস্টিস পায়, তারা কি ইকুয়াল রাইট পায়, নাকি ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন? ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। এরপরে দেখো, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কোর? কোর মানে হচ্ছে মূল। মূল মানে কি ভাইয়া? আমরা সবাই জানি মূল হচ্ছে, আমরা বলি সেন্ট্রাল, কেন্দ্রীয়, তাই না? এরপরে দেখো কি বলেছে, দ্য সিনোনিম অফ লিগ্যাল। লিগ্যাল মানে বৈধ। ওই লিগ্যাল অর্থ কি? একটু আগে পড়াইছিলাম, লিগ্যালাইজ মানে বৈধ। বৈধ তার মানে কি হবে? অবশ্যই আইনগত বৈধ। আইনগত বৈধ। এবার দেখো অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে কি ভাই? পুয়ার। পভার্টি ডেস্টিটিউট। ডেস্টিটিউট হচ্ছে কি? গরিব। পভার্টি গরিব, পুয়ার গরিব, একটা দেখতে পাচ্ছি ওয়েল অফ। কি হবে? ওয়েল অফ। তাহলে লফুল আর হচ্ছে কি? ওয়েল অফ। নেক্সট, দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেসড বাই। ইকোনমিক মানে কি? অর্থনৈতিক। তাহলে তুমি দেখলেই তো ভাই বুঝবা ইকোনমিক মানে অর্থনৈতিক মানে কি? যেখানে টাকা পয়সা থাকবে, যেখানে কি থাকবে? টাকা পয়সা থাকবে, তাহলে মানিটারি। অনেক বলবে ইকোনমিক্যাল। ভাইয়া ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী। এই দুইটার অর্থ একটু জেনে নাও। ইকোনমিক হচ্ছে অর্থনৈতিক, আর ইকোনমিক্যাল এটা হচ্ছে মিতব্যয়ী, যে কম টাকা খরচ করে, মিতব্যয়ী। ঠিক আছে, আর মানিটারি হচ্ছে কি? অর্থনৈতিক। এরপর দেখো, দ্য ফ্রেজ টেক প্লেস। টেক্স প্লেস মানে হচ্ছে ঘটা। আমি তোমাদেরকে যখন পড়িয়েছি, টেক্স প্লেস হচ্ছে কি? ঘটা, তার মানে অকার হ্যাপেন, ঘটা। টেক্স প্লেস হচ্ছে কি? ঘটা, তার মানে কি হবে? অকার। এবার দেখো, দ্য ওয়ার্ড ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে কি ভাইয়া? ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা। তার মানে অসমতা মানে হচ্ছে ডেসপারিটি। ইকুয়ালিটি হবে না, ইন্টেলিজেন্ট হবে না, ইন্টারনেটাল হবে না, আমাদের অবশ্যই কি হবে? ডেসপারিটি বা ডিসক্রিমিনেশন। ডিসপারিটি অথবা ডিসক্রিমিনেশন। এবার দেখো ভালনারেবিলিটি। আমরা একটু আগে পড়েছিলাম, ভালনারেবিলিটি মানে হচ্ছে শিকার, হ্যাঁ। সো এখানে উইকনেস, দুর্বলতা শিকার। ওকে, এরপরে আসো। আচ্ছা, আমাদের ক্লাসটা যেহেতু কেটে গেছিল এই জন্য শুরু করছি। হ্যাঁ, এবার দেখো, হাউ ইজ দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল অফ বাংলাদেশ? ভাই তুমি পারবা না যে বাংলাদেশের গার্লদের কিভাবে ক্যারেক্টারাইজ করা হয়? তো কি পড়াইছিলাম তোমাদেরকে? দেখো, যারা মনোযোগ দিয়েছো তারা এমনিই পারবা। আমরা বলছিলাম ক্যারেক্টারাইজ করা হয় দুইভাবে, একটা হচ্ছে ইনইকুয়ালিটি এবং একটা হচ্ছে সাবঅর্ডিনেশন। এবং ইনইকুয়ালিটির মাধ্যমে কি হচ্ছে? ইনইকুয়ালিটির মাধ্যমে চাইল্ড ম্যারেজ হচ্ছে। ইনইকুয়ালিটির মাধ্যমে তারা হচ্ছে সুযোগ পাচ্ছে না, হেলথের সুযোগ পাচ্ছে না, কম পাচ্ছে। তারা শিক্ষার সুযোগ কম পাচ্ছে, তারা হচ্ছে ইকোনমিক অপরচুনিটিস কম পাচ্ছে। পড়েছিলাম না? দেখো লিখে দিবা খালি। এবং তারা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজের মধ্যে পড়ে, তারা হচ্ছে ভায়োলেন্সের শিকার হয়। এবার দেখো, হোয়াট ডাজ হু সে অ্যাবাউট অ্যাডোলেসেন্স? দেখা লিখে দিবা, দেখা দেখো। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যাডোলেসেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড অফ হিউম্যান লাইফ। ইট শেপস ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। ভাইয়া এগুলো সহজ না? বুঝছো? অ্যান্ড দেন পরবর্তী দেখো, হোয়াট ইজ দ্য আর্লি ম্যারিজ? আর্লি ম্যারিজ মানে কি? চাইল্ড ম্যারিজ, বাল্য বিবাহ বা শিশু বিবাহ যেটাই বলো। সো অ্যাডোলেসেন্সে কি হয়? ওই যে বললাম, হিসাব দেখাইলাম, 33%, 100 জনের মধ্যে 33। আবার এই 33-এর মধ্যে 60% কি হয়ে যায়? মা হয়ে যায় 19 বছরের আগে। পড়াইছিলাম কিনা ভাই? ইজি থিঙ্ক করো। আমি ক্লাসে যেগুলো পড়াবো ওগুলো তোমার মাথায় ঢুকবে ইনশাল্লাহ, এবং ওইভাবেই আনসার করতে পারবে।
এরপর দেখো হোয়াট ইজ দ্য ট্রানজিশন পিরিয়ড। এই যে ট্রানজিশন পিরিয়ড আমরা দেখছিলাম, ট্রানজিশনাল পিরিয়ড হচ্ছে যে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড, মানে অ্যাডোলেসেন্টটাই হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। ওই দেখাইলাম শিশু এবং প্রাপ্তবয়স্কের মাঝখানের যেই রূপান্তর বয়সটা সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স। এবং এখানে কি হয়, বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়, লাইফ স্টাইল কি হয়, শেপ হয়। আমরা কি হুবহু লিখছি, দুই একটা লাইন এলোমেলো করে দিবে শেষ। এরপর দেখো হোয়াট ডাজ দ্য আনইকুয়াল ট্রিটমেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্ল, ওই যে ইনইকুয়ালিটি কিভাবে লিডস টু হয়। তো এই যে চাইল্ড ম্যারিজ হয়, মার্জিনালাইজেশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ, ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। সো ভাইয়া পুরা কঠিন লাগতেছে না, আশা করি পারবা। এবার দেখো ফ্লো চার্ট কি ধরনের আসতে পারে, প্রবাবল ফ্লো চার্ট। সো এখান থেকে ফ্লো চার্ট দুইটা আসতে পারে বা অন্যভাবে আসতে পারে, আশা করি এই দুইটার মধ্যে আসবে। দ্য রেজাল্ট অফ ইনইকুয়ালিটি, যে অসমতার কারণে কি কি ঘটতেছে। আমরা দেখছি অসমতার কারণে কি ঘটে, চাইল্ড ম্যারিজ হয়, অসমতার কারণে মার্জিনালাইজেশন হয়, অসমতার কারণে হেলথের সুযোগ অভাব হয়, এডুকেশনের অভাব, সুযোগের অভাব, অর্থনৈতিক সুযোগের অভাব হয়, ভায়োলেন্সের শিকার হয়, সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়। পারবা না? আশা করি তুমি জাস্ট ভাইয়ার যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তারা এমনি পারবা। এরপরে বলেছে ফ্লোচার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্ল, একই জিনিস যে অ্যাডোলেসেন্স গার্লদের সিচুয়েশন কি কি। আমরা কিন্তু প্যাজে খুব সুন্দরভাবে পড়ে আসছি। আমরা যদি দেখি ইনইকুয়ালিটির মাধ্যমে কি হচ্ছে, ইনইকুয়ালিটির মাধ্যমে এই যে চাইল্ড ম্যারিজ, মার্জিনালাইজেশন, রেগুলেশন, তারপর হচ্ছে এডুকেশন, তারপর দেখো ইকোনমিক ফ্যাসিলিটিস, ভালনারেবিলিটি টু ভায়োলেন্স, ভালনারেবিলিটি টু সেক্সুয়াল অ্যাবিউজ। কি রে ভাই, কি বলো বলো, পারতেছো না? কঠিন নাকি ইজি? ইজি হবে ইনশাল্লাহ। এবার দেখো সিচুয়েশন অফ, সিচুয়েশনটা কি, একই জিনিস। বাংলাদেশের নারী কিশোরীদের এরা হচ্ছে ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশনে ভোগে, তারা ভিকটিম অফ চাইল্ড ম্যারেজে, তারা হেলথ কেয়ার থেকে এক্সক্লুশন হয়, বঞ্চনার শিকার হয়, তারা ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব পায়, ডিপ্রাইভেশন অফ ইকোনমিক অপরচুনিটিস, ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। এখন অনেকে বলবে, তোমরা যারা মেয়ে আছো বা নারীরা আছো, আমার বোনেরা আছো, অনেকে বলে ভাইয়া কই এগুলো তো ঘটে না। কিন্তু তুমি চারপাশে তাকায় দেখো, যারা শহরে আছো এটা দেখবা না, শহরের প্রত্যেকটা মানে যারা বাসায় থাকে, বিশেষ করে পথ শিশু না বা সুবিধাবঞ্চিত শিশু না, এছাড়া বাকি যারা আছে প্রত্যেকে কোনো না কোনোভাবে শিকার, মানে এই জিনিসগুলো শিকার হয়। যারা গ্রামে থাকে তারা বেশি বুঝতে পারবা। অনেক বলে ভাইয়া না আমি তো এই যে মোবাইল দিয়ে, আমি তো ল্যাপটপে বসে, আমি তো পিসিতে বসে ভাইয়া, আমি আমার বাবা মায়ের খুব আদুরি কন্যা, আলালের ঘরে দুলালি, আমি তো সব পাচ্ছি। আরে ভাই, সবার সিচুয়েশন এক না। তুমি পাচ্ছ, কিন্তু তুমি দেখবা তোমার পাশের বাড়ির, পাশের ঘরের কেউ কিন্তু ওইভাবে পাচ্ছে না। সো দ্যাটস ট্রু, তোমাকে মেনে নিতে হবে। তুমি হয়তো অনেকে ভাবছো, হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে আছো, এই যে আমার ক্লাস করছো তোমাদের মধ্যে অনেকে আছো, তোমরা অনেক কষ্ট করে, অনেক বঞ্চনার শিকার হয়ে, অনেক ভালনারেবিলিটি ফেস করে তোমরা হচ্ছে কি ক্লাস করতেছো, পড়াশোনা করতেছো। আমি এরকম দেখেছি যে মনে হয় যে যুদ্ধ করে, প্রত্যেকটা দিন যুদ্ধ করে এরকম মেয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সো দ্যাটস রিয়েলিটি, দ্যাটস রিয়েলিটি। অনেকে ভাববে ভাইয়া প্যাসেজে যাচ্ছিল, এগুলো তো ঘটে না। সত্যি ঘটে প্রত্যেকটা জিনিস। তোমার এলাকায় দেখবা যে কম বয়সে বিয়ে দিচ্ছে না। তুমি দেখবা মেয়েরা একটু শিক্ষা থেকে একটু ছেলে ভালো জায়গায় পড়বে, ঢাকায় পাঠিয়ে দেবে, মেয়েরে মোটামুটি ইয়ে করে। সো এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলছি, ঠিক আছে? এরপর খেয়াল করে দেখো একই জিনিস। এরপরে আমাদের সামারি। তো সামারিটা দেখো, আমরা যারা পড়ছি, হ্যাঁ সামারিটা খেয়াল করে দেখি। যা যা পড়লাম তাই, এটা শেপ, একজন পার্সনের ফিউচার শেপ করে, গঠন করে। তারপরে বলেছে ইন বাংলাদেশ, হ্যাঁ এত মিলিয়ন টিনেজার্স আছে, টিনেজার্স বা অ্যাডোলেসেন্স একই, তারা এই যে ট্রিটমেন্ট পায় না, যেমন আর্লি ম্যারিজ হয়, ডোন্ট গেট এনাফ চান্সেস ফর এডুকেশন অর হেলথ কেয়ার, তাদের লিগাল বয়সের কথা এখানে বলেছে। মানে জাস্ট ভাইয়া যেগুলো পড়াইছি ওইটাই তুমি তোমার মতো করে পড়ে দিবা। ওকে,
সো আমরা আমাদের অ্যাডোলেসেন্স যে ইউনিট রয়েছে এই ইউনিটের একটা প্যাসেজ পড়লাম। অ্যাডোলেসেন্সের অনেকগুলা প্যাসেজ ইম্পর্টেন্ট, আমরা সবগুলো প্যাসেজই পড়বো। অনেক ভালো একটু, হ্যাঁ, তোমাদের মডেল কোয়েশ্চেন আকার আমি পড়াবো, যাতে করে তোমাদের এমসিকিউ আসুক, আনসারিক কোয়েশ্চেন আসুক, ফ্লোচার্ট আসুক, ইনফরমেশন ট্রান্সফার আসুক, সামারি আসুক, যাতে করে তোমরা খুব সুন্দরভাবে আনসার করতে পারো। সো আজকের ক্লাসটা কেমন লেগেছে আমাকে জানাবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটা প্যাসেজ খুব ভালোভাবে পড়িয়ে দিতে। আমাদের এই প্যাসেজগুলো তুমি যদি ভালোভাবে শিখতে পারো, পড়তে পারো, আমার বিশ্বাস তুমি এখানে 35 মার্ক পাবা। 35 মার্ক না পাইলেও তুমি 28 পাবা। অনবল ভাইয়া এত নাম্বার দিয়ে কী করবো? ঠিক আছে, পারবা, সময় লাগবে। ঠিক আছে, সো সো আজকে এই পর্যন্ত। আজকে 2 ভাগে ক্লাস নেওয়া হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কেমন লেগেছে অবশ্যই জানাবা। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।